ট্রাম্পের মাস্টার স্ট্রোক না ট্রাম্পের প্যানিক, কি বলবো কিছু বুঝতে পারছি না। ডোনাল্ড ট্রাম্প কি সত্যি প্যানিক করে ইউএসএ ইরান ওয়ার থেকে পিছিয়ে আসছে, নাকি গোটা বিষয়টাই তার একটা জিওপলিটিক্যাল মাস্টার স্ট্রোক? বিশ্বের প্রতিদিনের অয়েল সাপ্লাই প্রায় 20% এই 21 মাইল চওড়া স্ট্রেট অফ হরমুজ থেকে যায়, যেটা আজকে ইরান পুরোপুরি হস্টেজ করে রেখে দিয়েছে। এবং ইতিহাসের সব থেকে শক্তিশালী মিলিটারি অ্যালায়েন্স ন্যাটো এই কারণে আজকে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, যে আরব দুনিয়া বুঝতে পারছে যে তাদের অস্তিত্ব রক্ষার লড়াই তাদেরকে নিজেদেরকেই লড়তে হবে। কারণ ট্রাম্প আজকে পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে ইরানে ইউএসের আসল অবজেক্টিভ ছিল নিউক্লিয়ার কন্টেনমেন্ট, রেজিম চেঞ্জ নয়, যেটা তারা অলরেডি করে ফেলেছে। তারা আর রেজিম চেঞ্জের দিকে যাচ্ছে না। এর থেকে বড় মিথ্যা হতে পারে না। ইউএসএ এখন একটা এক্সিট ডোর খুঁজছে, কিন্তু স্পেন, ইতালি ইরানের কিন্তু যথেষ্ট ভয় করছে, এবং তারা ইরানের ভয়ে ইউএসএ মিলিটারি এয়ারক্রাফটগুলোকে অলরেডি তাদের এয়ার স্পেসে ব্লক করে দিচ্ছে। ডিপ্লোম্যাটিক নয়, সরিয়ে সোজা ডেটা এবং অয়েলের গতিপথ ট্র্যাক করলে এই কনফ্লিক্টের এক বাস্তব চিত্র কিন্তু আপনাদের সামনে ফুটে উঠবে। ওয়াশিংটনের অফিসিয়াল প্রেস ব্রিফিং যদি আপনি শোনেন, মনে হবে ইউএসএ এবং ন্যাটো এখনো বেশ ভালো কোয়ালিশন আছে। কিন্তু সোশ্যাল মিডিয়া এক্সে ভেরিফাইড যে তথ্যগুলো আমরা পাই, এভিয়েশন ট্র্যাকার যে তথ্যগুলো দেয়, সেই তথ্য থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে ইউএস B-1 এবং B-52 বোম্বার অনেকটা বেশি ঘুরপথে ঘুরছে এবং বিশাল পরিমাণে তেল পুড়িয়ে এই জায়গাটায় আসছে। কারণ মাদ্রিদে রোম তার এয়ার স্পেস পুরোপুরি বন্ধ করে দিয়েছে। স্পেনের রোটা মরন আর ইটালির সিগনোলেলা, মেজর যে স্ট্র্যাটেজিক হাব আমেরিকার জন্য, সেগুলোকেও কিন্তু তারা অলরেডি লিমিটেড করে দিয়েছে। ইউরোপ এখন এমন একটা জায়গায় আছে যেখানে ইরানের সাথে লং টার্ম এই এনার্জি ব্ল্যাকমেলের মধ্যে ওরা দাঁড়িয়ে আছে। ওরা অলরেডি রাশিয়ার সাথে বিভিন্নভাবে তেল গ্যাস পাচ্ছে না, মাঝখানে ইরান, এদেরও যদি একই অবস্থা হয় সেক্ষেত্রে ইউরোপে একটা এনার্জি ক্রাইসিস হবে, যেটা আমেরিকার তাতে কিছু যায় আসবে না। জিওপলিটিক্স বুঝতে হলে সবার আগে এই অয়েল ফ্লো আর এই হেজমানি কীভাবে ফ্লো করছে এটা তো আপনাদের জানতেই হবে। ট্রাম্পের পলিটিক্যাল ক্যালকুলাস ঠিক এই জায়গাটায়, এই মেট্রিকের উপর দাঁড়িয়ে আছে যে গেট ইয়োর ওন অয়েল। ও সব কিছু বুঝে গিয়েছে, এই মুহূর্তে আর কিছু করতে পারবে না, ভাই তোদের তেল তোরা বুঝে নে। এশিয়ার জন্য এবং ইউরোপের জন্য স্ট্রেট অফ হরমুজ বন্ধ হয়ে যাওয়া মানে একটা ইকোনমিক ডেথ সেন্টেন্স। ইরান বর্তমানে এই চেক পয়েন্ট ডমিনেট করছে। সৌদি আরবিয়া এবং ইউএইর যে ট্যাঙ্কারগুলো যাতায়াত করছে সেগুলো ব্যাপকভাবে রেস্ট্রিক্টেড হচ্ছে। কিন্তু ভারতের জন্য যদিও তেলের সাপ্লাই এই মুহূর্তে ঠিকঠাক আছে, ইউএসএ স্টেপ ব্যাক করার পরেই ইউকে এবং 35 ইউরোপের বিভিন্ন স্টেট বলুন বা দেশ বলুন, তারা সবাই মিলে একটা স্টান্স নিয়েছে যে যেভাবে হোক, ডিপ্লোম্যাটিক ওয়েতে হোক বা কনফ্লিক্টে হোক, কোনো না কোনোভাবে কিন্তু এই স্ট্রেট অফ হরমুজকে আনলক করবে। আমরা বরাবর দেখে এসেছি যে ইউএসএর পিছনে সবসময় ইউকে ব্যাকিং হিসাবে থাকে। ভারতের যেমন রাশিয়া বন্ধু, আমেরিকার তেমন কিন্তু ইউকে বন্ধু। আরব ওয়ার্ল্ডের এই বিপদ আজকে কিন্তু সরাসরি ভারতের ইকোনমিতে এসে পড়েছে। এর মেন কারণ কিন্তু মানে আমাদের যে নিজেদের এনার্জি সেক্টরে ক্রাইসিস আছে, সেটা আমাদের 80% উপর তেল শুধু এই একটা জায়গা থেকে ইম্পোর্ট করা হয়। আমাদের ডাইভার্সিফাইড ইম্পোর্টের ব্যবস্থা নেই, আর আমাদের নিজেদের দেশের যেটুকুনি সম্পদ আছে সেটুকুনিকেও আমরা সঠিকভাবে ব্যবহার করি না। সবাইকে যে তেলই ইউজ করতে হবে, কয়লাই ইউজ করতে হবে, এরকম তো ব্যাপার নয়। আজকে যদি আমাদের ইলেকট্রিক ইনফ্রাস্ট্রাকচার ভালো হতো, সেক্ষেত্রে পারমাণবিক বিদ্যুৎ বলুন বা সমুদ্রের ওশানিক কারেন্ট বলুন বা এত নদীমাতৃক দেশে এত নদী, হাইড্রোলিক প্রজেক্ট বলুন, সেগুলোকে করে কিন্তু আমরা আমাদের এনার্জি ক্রাইসিসগুলো মেটাতে পারতাম। কিন্তু আজকে সেগুলো আমরা করছি না। আজকে টোটাল এভিয়েশন ইন্ডাস্ট্রি, পেন্ট ইন্ডাস্ট্রি, টায়ার ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি এগুলো স্কুইজ হচ্ছে ঠিকই, কারণ এগুলো পুরোপুরি ক্রুড অয়েলের উপর ডিপেন্ডেন্ট, কিন্তু বাকি জিনিসগুলো তো নয়। ক্রুড অয়েলের জন্য নিফটি 50 একটা বিশাল একটা রেজিস্ট্যান্স এই মুহূর্তে শো করছে। ইউএসএ রেজিম চেঞ্জ জায়গা থেকে সরে এসে নিউক্লিয়ার কন্টেনমেন্টের এই জায়গাটা বলা কিন্তু একটা পাওয়ারলেস পজিশন দেখাচ্ছে।
ইউএসএ কে দেখাচ্ছে যে আর কিন্তু তারা সেই শক্তি ধরে না যে যারা বিশ্বে যেখানে গিয়ে যা খুশি তাই করতে পারবে। ইউএসএ কিন্তু আর সেই পুরনো ইউএসএ নেই। ইউএসএ এখন কিন্তু ভয় পাচ্ছে ভারতকে, চায়নাকে, রাশিয়াকে। আমরা কিন্তু অলরেডি একটা তৃতীয় বিশ্বযুদ্ধের মধ্যেই আছি। আপনার মনে হতে পারে যে না এটা কোনো তৃতীয় বিশ্বযুদ্ধ নয়, কিন্তু কখন বলবেন? বিশ্বের প্রায় প্রত্যেকটা বড় দেশ এফেক্টেড এবং প্রত্যেকটা বড় দেশ কোনো না কোনো কনফ্লিক্টের মধ্যে আছে। তাহলে এখন আমরা তৃতীয় বিশ্বযুদ্ধ বলবো না তো কখন তৃতীয় বিশ্বযুদ্ধ বলবো? ইউএই, সৌদি আরবিয়া সত্যি সত্যি এইবার ময়দানে নামছে কিনা নাকি না শুধু হুমকি দিচ্ছে এটা দেখতে হবে। ন্যাটোর ইন্টারনাল ব্লিডিং কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, যেটা কিন্তু আমরা বিভিন্ন প্রেস রিলিজ বা ব্রিফিংয়ে আমরা দেখতে পাচ্ছি। ওয়াশিংটন নিজেদের বেস লক করার জন্য খোদ যদি তাদের নিজেদের অ্যালাইজ যারা আছে তাদেরকে যদি শাস্তি দিতে শুরু করে তাহলে কিন্তু ন্যাটো কিন্তু টিকবে না। গ্লোবাল সিকিউরিটির যে টেকটনিক প্লেট এই মুহূর্তে পাল্টাচ্ছে এবং ন্যাটোর থেকে ধরুন ব্রিক্স বা ইউরোপিয়ান ইউনিয়ন নিজস্ব যে একটা তাদের সেট তৈরি করছে নিজেদেরকে বাঁচানোর জন্য, সেটা কিন্তু আজকে ক্রমশ চোখে পড়ছে। আমেরিকা ক্রমশ এই মুহূর্তে একঘরে হয়ে গিয়েছে। আমেরিকা অ্যাজ এ ইউনিট একটা দেশ আলাদা একদিকে, ব্রিটেন ইউরোপকে লিডারশিপ দিচ্ছে, আসতে বলছে। ইউরোপের বিভিন্ন দেশগুলো কিন্তু আজকের এই পজিশনে বিভিন্ন রকমভাবে বিভক্ত হয়ে আছে। রাশিয়া এবং ইউক্রেন দুজন মারপিট করে যাচ্ছে, আর এদিকে ইন্ডিয়া আর পাকিস্তান তো সবসময় লেগেই আছে। তো এই সমস্ত পরিস্থিতির সাথে এআই এর যে বুম, সবকিছু এসে এই মুহূর্তে ইকোনমিকে এমনভাবে হিট করছে যে আমাদেরকে কিছু না হলেও এই মুহূর্তে প্রচুর পরিমাণে সাফারিংস আমাদের জন্য ওয়েট করছে আগামী 6 থেকে 7 মাস, মেবি আরো 2 থেকে 3 বছর আমাদের কিন্তু রিকভার করতে সময় লেগে যাবে। যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের বাঁচার কোনো উপায় নেই। আজকের যুদ্ধ হলে দেশের নেতা, রাজা, মন্ত্রী এরা বেঁচে যাবে, আপনি বাঁচবেন না। 10টা বছর কোনো বাংকারে লুকিয়ে যাবে বা নিজেরা কোনো সেফ হেভেনে চলে যাবে, আপনি আমি কিন্তু মারা যাব। তাই জন্য সবসময় বলবেন যে যুদ্ধ চাই না, ডেভেলপমেন্ট করুন, রাস্তাঘাট বানান, ইনফ্রাস্ট্রাকচার তৈরি করুন যেখানে আপনি কাজ করতে পারবেন, খেতে পারবেন। অ্যাসেম্বলি লাইন যেমন চলছে চলুক, তার সাথে ম্যানুফ্যাকচারিং R&Dতে খরচা যাতে বেশি করে। যদি আমরা নিজেদেরকে এই মুহূর্তে স্ট্রং না করতে পারি এবং ডিপেন্ডেন্ট হতে শুরু করি, তাহলে কিন্তু আমাদের জন্য একটা বড় দুঃখ অপেক্ষা করছে। আর সেই দুঃখকে আমরা আসতে দিতে চাই না। আমার ভিডিওটাকে বেশি করে শেয়ার করুন যাতে পড়াশোনার মাধ্যমে একটু পাল্টায়, এনার্জি যাতে একটু ডাইভার্সিফাই হয়। সরকার যেন এদিকটাতে একটু নজর দেয় যাতে এনার্জি ডাইভার্সিফিকেশন হওয়ার জন্য যে শুধুমাত্র এই অয়েল বা কয়লার উপর না, যে সোলার এনার্জি, উইন্ড এনার্জি, নদীমাতৃক দেশে আমরা থাকি, হাইড্রোলিক এনার্জির তো কোনো অভাব হওয়ার কথা না। দেশের 3টে দিক সমুদ্র দিয়ে ঘেরা, সেখানে ওশানিক কারেন্ট, প্রচুর কিছু আছে আমাদের রিসার্চ করার জন্য, আমাদেরকে বাঁচার জন্য। আমাদের এনার্জির কিন্তু অভাব নেই, আমরা কিন্তু প্র্যাকটিক্যালি ব্লেসড দেশ। সেক্ষেত্রে আমাদের এই রকম অসুবিধা হওয়ার কথা ছিল না। বিভিন্ন গভর্নমেন্ট পলিসি দীর্ঘদিন ধরে ভুল নেওয়ার জন্য আজকে আমাদের এই সিচুয়েশনে আমরা এসে পৌঁছেছি। আজকে শুধুমাত্র রোগ হয়েছে এক্ষুনি সারিয়ে দিতে হবে, লাইক স্টেরয়েড দিয়ে আপনার রোগটা সেরে যাচ্ছে হয়তো মুহূর্তের জন্য, কিন্তু আপনার দীর্ঘকালীন ক্ষতি হচ্ছে। এই ক্ষতির হাত থেকে দেশকে কিন্তু বাঁচাতে হবে। আমাকে আপনাকে সচেতন হতে হবে, জিওপলিটিক্সের উপর নজর রাখতে হবে এবং আরও আমাদের আশেপাশে যারা আছে তাদেরকেও সচেতন করতে হবে। সচেতন হন, সচেতনভাবে আপনার ভোটটা দিন এবং আপনি যাকে মনে করবেন যে ভালো, আপনার জন্য ভালো কাজ করবে, ইনফ্রাস্ট্রাকচার তৈরি করবে, তাকেই ভোট দেবেন না এমন কাউকে ভোট দেবেন যে যুদ্ধ করবে, মারপিট করবে, আপনাকে অন্যদিকে উলছে রাখবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আরও একটা ভিডিও